আইসিইউতে বস্ত্র খাত ভারতের সাথে অসম প্রতিযোগিতায় বন্ধ হচ্ছে কারখানা। আগামীতে পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা বিটিএমের। জনপ্রতি সর্বোচ্চ 5টি মোবাইল সিম রাখার সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ভয়েস কল ছাড়া শিগগিরই বাজারে আসছে ডেটা সিম। জরিমানা ছাড়া আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড। এখন পর্যন্ত জমা পড়েছে 26 লাখ রিটার্ন। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। আইসিইউতে আছে দেশের বস্ত্র খাত। ভারতের সাথে অসম প্রতিযোগিতার কারণে বন্ধ হচ্ছে একের পর এক কারখানা। আগামী 3 মাসে পরিস্থিতি আরও ভয়াবহ হবে, এমন দাবি করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। দুপুরে সংবাদ সম্মেলন করে সংগঠনটি বলা হয়, ভারত থেকে যৌক্তিক দামে সুতা আমদানি করতে হবে, তা না হলে দেশটির সরকারের ভর্তুকির সুযোগ নিয়ে অনেক কম দামে সুতা আমদানি হচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় শিল্প। বিটিএমএ নেতারা জানান, গত বছর ভারত থেকে $2 বিলিয়ন সুতা আমদানি হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করতে হলে বন্দরে বিশেষ সুবিধা লাগবে। এই বিষয়ে সরকারকে চিঠিও দেওয়া হয়েছে। অভিযোগ, নীতি নির্ধারণে ব্যবসায়ীদের পাশে রাখছে না সরকার। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের আলাদা তহবিলের মাধ্যমে $1 বিলিয়ন প্রণোদনার দাবি জানায় বিটিএমএ। যদি বিনিয়োগের পরিমাণ আপনারা চিন্তা করেন, আমরা দেখতে পেলাম টেক্সটাইল সেক্টর ভারতের সুতা বাংলাদেশে ডাম্পিং হচ্ছে, 30 সেন্ট মূল্য হ্রাস করে ক্রমশই আমাদের মিলগুলো রুগ্ন হয়ে যাচ্ছে। এ পর্যন্ত আজ অব্দি 50টা মিল বন্ধ হয়ে গেছে। এই কারখানাগুলো যদি বিনিয়োগের পরিমাণ আপনারা চিন্তা করেন, 500 থেকে 700 কোটি টাকার কম নয়। 2 লক্ষ কর্মসংস্থান। এই যে বন্ধ হওয়া মিলগুলো যে আমরা পুনরায় চালু করব, এটাও খুব ডিফিকাল্ট। 1 জানুয়ারি থেকে এক এনআইডির বিপরীতে 5টির বেশি সিম কেনা যাবে না। একই সময় এক পরিচয়পত্রের বিপরীতে আগের কেনা 10টির বেশি সিম নেটওয়ার্কে অচল হয়ে যাবে। এদিকে ভয়েসহীন কেবলমাত্র ডেটা সুবিধা সম্পন্ন আইওটি সিম বাজারে ছাড়ার প্রক্রিয়া চূড়ান্ত করেছে বিটিআরসি। একজন গ্রাহকের বিপরীতে সিম সংখ্যা আরও কমিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। 10-এ সীমিত করার পর এবার তা 5-এ সীমাবদ্ধ করার সুপারিশ এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সেবাগ্রহীতাদের কোনো ধরনের জটিলতায় যেন পড়তে না হয়, এজন্য নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে উদ্যোগী হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। পরিকল্পনার অংশ হিসেবে আইওটি সিম বাজারে ছাড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। ভয়েসবিহীন কেবলমাত্র ডাটা সুবিধা সম্পন্ন এমন সিম শীঘ্রই উন্মুক্ত করা হবে। আমরা এখন যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এই সিম সংখ্যাটা আমরা ধাপে ধাপে 5টায় নামিয়ে নিয়ে আসতে চাই। এর মাঝখানে কিছু পদক্ষেপ নেওয়ার, ফর এক্সাম্পল আইওটি সিম, কারণ আইওটির জন্য প্রচুর সিম লাগবে। সো এইটার সিরিজ রেজিস্ট্রেশন প্রসেস এগুলি সব আমরা আলাদা করে ফেলেছি। সো এটা এই 5টার মধ্যে না, এই 5টা হচ্ছে আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করার যে সিমগুলি আছে সেইটা। এদিকে সিম সংখ্যা 15 থেকে কমিয়ে 10-এ সীমিত করার কাজ চলমান রেখেছে বিটিআরসি। এক এনআইডির বিপরীতে যেসব গ্রাহকের হাতে 10টির বেশি সিম আছে তা বন্ধের জন্য অপারেটরদের কাছে তথ্য সরবরাহ করছে সংস্থাটি। গ্রাহকের পছন্দ অনুযায়ী নির্ধারিত সীমার অতিরিক্ত সিম জানুয়ারি থেকেই বন্ধ করবে অপারেটররা। দৈব চয়নের ভিত্তিতে বাতিল করুন, ওই প্রসেসটার মধ্যে আছে। আমরা কিছু আইডেন্টিফাই করেছি যে কোন সিমগুলো বাতিল হবে, অপারেটরদেরকে কিছু জানিয়েছি, ধাপে ধাপে জানাচ্ছি। আমাদের টার্গেট ডেট হচ্ছে ডিসেম্বরের শেষ পর্যন্ত। সো ডিসেম্বরের পার হয়ে গেলে 10টার বেশি সিম কারো নামে আর অ্যাক্টিভেট থাকবে না এই নেটওয়ার্কে। বিটিআরসির তথ্য বলছে, এক এনআইডির বিপরীতে 10টির বেশি সিম আছে, এর পরিমাণ প্রায় 90 লাখ। অপারেটররা বলছে, সিম সংখ্যা 10 থেকে 5-এ সীমিত করা হলে সরকার এবং অপারেটর দুদিকেই রাজস্ব আয়ে ভাটা পড়বে। আমাদেরকে 10টা থেকে 5টায় আনতে হবে, তার মানে হচ্ছে আমি আরও সিম বন্ধ করে দেওয়ার কাজ করছি, আমাদের ব্যবসায়িক স্বার্থের জন্য না। ওয়ার্ল্ড ওয়াইড যেখানে পৃথিবী চলছে একদিকে, যে আরও কীভাবে কানেক্টিভিটি বাড়ানো যায়, বাকি যে 50% এখন আনকানেক্টেড আছে তাদেরকে কীভাবে আমরা কানেক্টিভিটির মধ্যে আনতে পারি, সেটা চিন্তা না করে আমরা কি চিন্তা করছি, আমরা চিন্তা করছি কীভাবে এটা কমানো যায়। অফকোর্স সরকারের একটা বড় ধরনের রাজস্ব ক্ষতি হবে, আমাদেরও একটা রাজস্ব ক্ষতি হবে। 1 জানুয়ারি থেকে নতুন সিম কেনার ক্ষেত্রে এক এনআইডির বিপরীতে 5টির বেশি নিবন্ধন করতে দিবে না বিটিআরসি। বাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।
শেষ সময়ে এসে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ফলে ব্যক্তি করদাতা এবং হিন্দু অবিভক্ত পরিবার জরিমানা ছাড়া আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন দিতে পারবে। এর আগেও রিটার্ন জমা দেওয়ার সময় 1 মাস বাড়ানো হয়েছিল। সাধারণত আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন থাকে 30 নভেম্বর, কিন্তু প্রতি বছর এনবিআর একাধিকবার এই রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করে। কিছু ব্যতিক্রম ছাড়া এবার সবাইকে অনলাইনে রিটার্ন দিতে হচ্ছে। দেশের 1.25 কোটির বেশি কর শনাক্তকরণ নম্বরধারী আছেন। করযোগ্য আয় থাকলে টিআইএনধারীদের রিটার্ন দিতে হয়। এখন পর্যন্ত 26 লাখ রিটার্ন জমা পড়েছে। ই রিটার্ন দিতে কাগজপত্র আপলোড করতে হয় না, তবে প্রয়োজনীয় তথ্য দিতে হয় করদাতাকে। বর্ধিত মূল্য নির্ধারণের পরও রাজধানীর বিভিন্ন বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে আরও 10 থেকে 15 টাকা বেশি দামে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় খোলা সয়াবিন তেলের লিটার বিক্রি হচ্ছে 185 টাকা করে, আর ভালো মানের তেল চাওয়া হচ্ছে 191 টাকা পর্যন্ত, যা নির্ধারিত মূল্যের চেয়ে 15 টাকা বেশি। অন্যদিকে টিসিবি প্রতিবেদন বলছে রাজধানীতে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে সর্বোচ্চ 198 টাকা করে, যা নির্ধারিত মূল্যের চেয়ে অন্তত 3 টাকা বেশি। তবে 5 লিটারের বোতল বিক্রি হচ্ছে গায়ে লেখা মূল্যেই। গত 7 ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠকের পর 6 টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের লিটার 195 টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি খোলা সয়াবিন তেল 176 টাকা আর পাম অয়েল 166 টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের সব স্থলবন্দরের সেবা মাশুলের হার 5% বেড়েছে। প্রতিটি সেবার বিপরীতে কর, টোল, মাশুলের পরিমাণ আগের চেয়ে এই হারে বেড়েছে। 1 জানুয়ারি থেকে নতুন এই মাশুল কার্যকর করা হবে। এ নিয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রজ্ঞাপন জারি করেছে। অন্য স্থলবন্দরের তুলনায় বেনাপোলে মাশুল কিছুটা বেশি, তাই বেনাপোল বন্দরের জন্য আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বেনাপোল স্থলবন্দরে 27 ধরনের সেবার বিপরীতে মাশুল আদায় করা হয়। যেসব যাত্রী বেনাপোল স্থলবন্দর ব্যবহার করবেন তাদের জন্য 2025 সালে মাশুলের পরিমাণ 49 টাকা 79 পয়সা, আগামী বছরের জন্য বাড়িয়ে 52 টাকা 27 পয়সা করা হয়েছে। বেনাপোল দিয়ে আমদানি করা বাস, ট্রাক ও লরি প্রবেশ করলে এখন 184 টাকা 70 পয়সা দিতে হবে। আগের পরিমাণ ছিল 175 টাকা 90 পয়সা। মোটর কার, জিপ, পিকআপ, 3 হুইলারের জন্য মাশুল 110 টাকা 82 পয়সা। বেনাপোল স্থলবন্দরে ওজন মাপার যন্ত্র ব্যবহারের মাশুল ট্রাক, লরিতে দিতে হবে 88 টাকা 65 পয়সা। অন্যদিকে কাগজপত্র প্রক্রিয়াকরণ মাশুল 195 টাকা 07 পয়সা। কোনো যানবাহন ইয়ার্ডে সারা রাত থাকলে 111 টাকা 49 পয়সা। বেনাপোল ছাড়া অন্য স্থলবন্দরগুলোতেও মাশুল বেড়েছে 5% হারে। ব্যবসায়ীরা বলছেন এর প্রভাব পড়বে আমদানি পণ্যে। মাদারীপুর সদরের মহিষের চর এলাকায় গড়ে ওঠা সম্প্রসারিত বিসিক শিল্পনগরী প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। প্রায় 62 কোটি টাকা ব্যয়ে 20 একর জমিতে এই প্রকল্প। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন শিল্প উপদেষ্টা। এ সময় তিনি বলেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা দুর্বৃত্ত উদ্যোক্তারা পালিয়ে গেছে। দেশপ্রেমিক উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়াতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যারা দায়িত্ব পাবেন তারাই দেশের অর্থনীতি এগিয়ে নিতে কাজ করবেন। আদিলুর রহমান খান আরও বলেন, গত 15 বছর ছিল ফ্যাসিবাদ। বাংলাদেশের মানুষ ভোট দিতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে। আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দুর্বৃত্ত উদ্যোক্তা এরা পালায় গেছে, এবং সে কারণে যেই চ্যালেঞ্জিং সিচুয়েশন কিছুটা হয়েছে, সেটা যারা বাংলাদেশের জেনুইন উদ্যোক্তা, দেশপ্রেমিক উদ্যোক্তা, তারা কিন্তু কাজ করছে না। আপনারা তো দেখলেনই, এই উদ্যোগ চলবে। বাড়ি চুয়াডাঙ্গায়, অথচ ঠিকানা দেখানো হয়েছে কুষ্টিয়া ও ঢাকায়। জাতীয় পরিচয়পত্রে স্থায়ী ঠিকানা জাল করে চুয়াডাঙ্গার সমবায় অফিসে চাকরি হাতিয়েছেন অন্তত 2 জন। আর এসব অপকর্মে কলকাঠি নেড়েছেন তৎকালীন সমবায় কর্মকর্তা নিজেই। তিনিও ভুয়া জাতীয় পরিচয়পত্রে বাগিয়েছেন মুক্তিযোদ্ধার সনদ, নিয়েছেন সরকারি সুবিধাও। সহকর্মী জিসান আহমেদের অনুসন্ধান। জাহাঙ্গীর আলম চাকরি করেন চুয়াডাঙ্গা জেলা সমবায় অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে। 2013 সালে এই অধিদপ্তরে চাকরি পান, তাও আবার কুষ্টিয়া জেলা কোটায়। অথচ তার আসল ঠিকানা চুয়াডাঙ্গার দামুড়দা উপজেলার গোপালপুর গ্রামে। বাড়িতে কারো দেখা না মিললেও স্থানীয়রা বললেন, জাহাঙ্গীর আলমের পৈতৃক নিবাস ও বেড়ে ওঠা এখানেই, কুষ্টিয়ার মিরপুরে নয়।
এরা তো দাদা দাদি সব সম্পত্তির গ্রামের বাড়ি ওদের নিজস্ব, হ্যাঁ, ওরা বহুদিন যাবতীয় এখানে আছে। আদি পরিবার এটাই, অন্য কোথাও তো না। না অন্য কোথাও না। স্থায়ী ও বর্তমান ঠিকানা নিয়ে সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত জাহাঙ্গীর আলম। ওই জায়গায় তখন ছিলাম, লেখাপড়া করতাম নানা বাড়িতে, ওই তখন ওইখানকে ঠিকানা দিয়ে স্থায়ী ঠিকানা হিসাবে ওখানে দিয়েছে, বর্তমান ঠিকানা এখানে দিয়েছে। আরেকজন মিরাজুল ইসলাম, বাড়ি দামুরহুদার কলাবাড়ি গ্রামে, চাকরি হাতিয়াচ্ছেন ঢাকা মিরপুরের পল্লবী এলাকার স্থায়ী বাসিন্দা দেখিয়ে। এমন জালিয়াতিতে হতবাক অনেকেই। ঢাকাতে আমাদের বাসা কিভাবে থাকবে, আমরা গ্রামে থাকি। আমি বয়স প্রায় 60 বছর থেকে দেখছি। একই প্রশ্নে গরমিল উত্তর মিরাজুল ইসলামেরও। হ্যাঁ, ঢাকায় একসময় ছিলাম। আচ্ছা, ওটা আপনার স্থায়ী ঠিকানা? জি। নাকি বর্তমান ঠিকানা? না, ওইটাই স্থায়ী ঠিকানা। কলাবাড়ি আপনার স্থায়ী ঠিকানা না? কলাবাড়ি, জি, কলাবাড়ির ঠিকানা স্থায়ী ঠিকানা এখন হয়ে গেছে। বিষয়টি জানা নেই সমবায় কর্তৃপক্ষের। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা কর্মকর্তার। আমার এই ধরনের ঘটনা জানা নেই, তবে আপনাদের কথা শুনছি যে এরকম কালকে থেকে নাকি শুনছেন কয়েক জায়গায় যে বলছেন যে ভুয়া ঠিকানা। এটা আমার অবশ্য জানা নেই, তবে খতিয়ে দেখা হবে। আমাদের অনুসন্ধানে মিলেছে এসব ভুয়া তথ্য দিয়ে চাকরি জালিয়াতির ঘটনায় মূল হোতা হিসেবে কাজ করেছেন চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলায় সমবায় কর্মকর্তা হিসেবে কর্মরত এবং বর্তমানে কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান নাজির হোসেনের নাম। এই নাজির হোসেনের চাকরি জীবনের বেশিরভাগ সময় কেটেছে চুয়াডাঙ্গা জেলা সমবায় অফিসের অধীনে। সবশেষ তিনি উপজেলা সমবায় কর্মকর্তা হিসেবে অবসরে যান। অভিযোগ, তার সময়ে হয়েছে এমন অপকর্ম। না, এসব আমার দিয়ে চাকরি হয়নি। চাকরি তো অনেকের দিয়েছি, এটা বলা ভুল হবে। আমি তার কর্তৃপক্ষ নাই। আমি কি কর্তৃপক্ষ বলেন? নিজের চাকরি ফাইলে জমা থাকা জাতীয় পরিচয়পত্রের তথ্যে নাজির হোসেনের জন্ম 1961 সালের 1 আগস্ট। কিন্তু মুক্তিযোদ্ধা সনদ বাগিয়ে নিতে তার রয়েছে আরও একটি জাতীয় পরিচয়পত্র। সেখানে তার জন্ম 1957 সালে। মুক্তিযোদ্ধা হতে ন্যূনতম 13 বছর বয়স হতে হবে। তাই এই ছলচাতুরি। নিয়মিত পাচ্ছেন ভাতা ও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি হয়েছে তার মেয়ের। তবে এসব অভিযোগ অস্বীকার করেন নাজির হোসেন। ওই যে তখন এনআইডি কার্ড দিয়ে হয়েছে, না 12 বছর হয়নি, এমনি তখন তার এসে 12 বছর দেখিনি, এমনি কার্ড দিয়েছে, হয়ে গেছে। মুক্তিযোদ্ধার সনদ সমর্পণের দাবি করলেও এখনও তালিকায় রয়েছে তার নাম। ম্যানেজ করার চেষ্টাও করেন প্রতিবেদককে। এখন আমি বলছি এটা রাখেন, আপনার সাথে সব কথা বলবো। মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ পড়েনি। যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে আমরা এটা মন্ত্রণালয়ে ফরওয়ার্ড করব। আমরা তদন্ত করে এটার রিপোর্ট মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে প্রেরণ করব। চাকরি ও মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি চক্রের বিস্তৃতি আরও গভীরে। এমন অপকর্মের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি সচেতন মহলের। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। কুড়িগ্রামে প্রাকৃতিক পদ্ধতিতে বাড়ছে সবজির চাষ। সার, কীটনাশক ব্যবহার কমিয়ে জৈব সার এবং মালচিং পদ্ধতি বেছে নিয়েছেন কৃষকরা। পিকেএসএফ এর অর্থায়ন এবং আরডিআরএস বাংলাদেশ সহযোগিতায় অল্প খরচে স্বল্পমেয়াদী ফসল চাষ করছেন তারা। 2 ফসলি জমিকে চাষি রূপান্তরিত করছেন 3 ফসলি জমিতে। এতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। কুয়াশাচ্ছন্ন ভোর, কিন্তু আরাম আয়েশের সুযোগ নেই কুড়িগ্রামের কৃষকদের। ফসলের মাঠে কাটাচ্ছেন ব্যস্ত সময়। পৌষের বাতাসে মিলেমিশে একাকার তাদের পরিশ্রম। জৈব সার আর প্রাকৃতিক পদ্ধতিতে ফসলের বাম্পার ফলনে সবার মুখেই তৃপ্তির হাসি। হাফ ক্লাস্টার পদ্ধতির মাধ্যমে সমন্বিতভাবে জমিতে ফেরোমন ফাঁদ এবং ফ্রুট ব্যাগ ব্যবহার করে ক্ষতিকর পোকা রোধ করছেন চাষিরা। রাসায়নিক ব্যবহার না করায় কমেছে উৎপাদন খরচও। পাইকার আসি ফুলকপি নিয়ে যায়, পরিবর্তিতে আমরা আড়ত নিয়ে যায় বেচাই। এখানে হাতে মাল মনে হয় কুড়িগ্রাম যায়, লালমনি যায়, রংপুর যায়। ফুলকপি চাষ করছে, আমরা কাজ করছি নারী পুরুষ সবাই। গরিব মানুষ 300 টাকা করে মজুরি পাচ্ছি। আগাছাটা কম হয়, আগাছা কম হওয়ার কারণে আমাদের লেবাসটা কম লাগে, সার কম লাগে। আগে আমন ধান কাটার পর বোরো রোপণ পর্যন্ত অনাবাদি থাকতো জমি। বর্তমানে বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশের সহযোগিতায় স্বল্পমেয়াদী ফসল হিসেবে সরিষা চাষ করে 2 ফসলি জমিকে 3 ফসলি জমিতে রূপান্তরিত করছে চাষিরা। বিঘা প্রতি 4 থেকে 5 মণ পর্যন্ত ফলনে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। গেলবারে 2 বিঘা সরিষা করছি, বিঘায় খরচ হয় 8,000 টাকা। খরচ করাতে আমি সরিষা পাচ্ছি 10 মণ সরিষা বিক্রি করছি 34,000 টাকা। আরডিএসের উদ্যোক্তায় সরিষার বীজ এবং সার পাওয়ার কারণে আমরা সরিষা লাগাইতেছি।
এছাড়া স্থানীয়ভাবে কোকোপিটের মাধ্যমে উৎপাদন করা হচ্ছে বিভিন্ন সবজির স্বাস্থ্যসম্মত চারা, যা কিনতে কুড়িগ্রাম ছাড়াও আশপাশের অঞ্চল থেকে কৃষকরা আসছেন নার্সারিগুলোয়। 21 প্রকারের চারা উৎপাদন হয় এখানে। আমাদের কুড়িগ্রাম জেলার সব থানার কৃষকরা চারা নিয়ে যায়, হ্যাঁ। আর আমরা রংপুর, লালমনিরহাট, বগুড়া অনলাইনের মাধ্যমে চারা পাঠিয়ে দিই। চারা দেই, চারার বীজ ফেলি আমরা, চারা কেউ নিতে আসলে চারা উঠায় দেই, প্যাকেট করে দেই, 350 মজুরি দেয়। উত্তরাঞ্চলের জলবায়ুর সাথে খাপ খাইয়ে কৃষিখাতকে এগিয়ে নিতে বদ্ধপরিকর বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ। কৃষি উন্নয়নটা সবসময় আরডিআরএস এর কাছে গুরুত্ব পেয়েছে এবং আগামী দিনেও কিন্তু এই কৃষির সার্বিক উন্নয়ন অর্থাৎ জলবায়ু এবং দুর্যোগ ব্যবস্থাপনা দিক থেকে শুরু করে কৃষির সামগ্রিক সমন্বিত উন্নয়নটা কিন্তু আরডিআরএস কাছে একটা প্রাধান্য পেয়ে যাবে। সবজি চাষে লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি সরকারি বেসরকারিভাবে স্বাস্থ্যসম্মত চারা উৎপাদনে নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগও। স্থানীয়ভাবে আমাদের বিভিন্ন উদ্যোক্তা আছে, তারা উন্নত মানের চারা উৎপাদন করছে কোকোপিটের মাধ্যমে। তাতে আমাদের স্থানীয় যে কৃষকরা আছে তাদের বাইরে থেকে চারা তাদের আনতে হচ্ছে না, তারা স্থানীয়ভাবে ভালো চারাটা সংগ্রহ করতে পারতেছে এবং তাতে তাদের উৎপাদন খরচটা সাশ্রয় হচ্ছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বছরের শেষ সময়ে এসে আবারও বাড়ল স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি ভরির দাম 1,574 টাকা বাড়িয়ে 2,27,856 টাকা নির্ধারণ করা হয়েছে। সকাল থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত 24 ডিসেম্বর সব থেকে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় 4,199 টাকা। অতীতে সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠেছে স্বর্ণ। 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণের 1,283 টাকা বাড়িয়ে নতুন দাম 1,86,449 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের 1,108 টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে 1,55,423 টাকা। এদিকে রূপার দামও বাড়ানো হয়েছে। 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 933 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 6,065 টাকা।